প্রার্থিতা ফিরে পেতে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের দৌড়ঝাঁপ। সময় বাকি আর মাত্র একদিন। শেষমেশ কে চড়তে পারবে নির্বাচনী ট্রেনে আর কে পড়বেন ছিটকে, এখনো মেলেনি অনেকের জোটের হিসেব। এই সবকিছুই উত্তাপ ছড়াচ্ছে ভোটের মাঠে। দর্শক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ সময়ের প্রস্তুতি নিয়ে আজকের নির্বাচনের সময় সঙ্গে আছে আমি মাহাদ ইসলাম ধ্রুব। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। নির্বাচন বানচালের কোনো ষড়যন্ত্র সফল হবে না হুঁশিয়ারি বিএনপি নেতাদের। ক্ষমতা নয়, দায়িত্ব পালনের রাজনীতির নতুন ধারার সূচনার ঘোষণা। দেশে কোনো পাতানো নির্বাচন হবে না, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে ইসি, বললেন সিইসি। প্রশাসনের পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন, বললেন মন্ত্রী পরিষদ সচিব। জাতীয় নির্বাচনে সাতক্ষীরায় বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী জামাত শক্ত অবস্থানে। জাতীয় পার্টি আর স্বতন্ত্ররাও নিয়ামক হবে আওয়ামী সমর্থকদের ভোট। এবং চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি জামাতের ২ কেন্দ্রীয় নেতার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। মাগুরা সদরেও হবে ২ দলের প্রতিদ্বন্দ্বিতা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বাকি আর মাত্র ৩৫ দিন। আমরা নির্বাচনের সময় দেশের বিভিন্ন আসন নিয়ে আলোচনা করে থাকি। আজকে আমরা বেশ কিছু আসন নিয়ে আলোচনা করবো, তবে তার আগে আজকের দিনের আলোচিত সংবাদগুলো নিয়ে একটু কথা বলতে চাই। আসলে নির্বাচনের যেহেতু বাকি আর মাত্র ৩৫ দিন, এমন সময় কিন্তু আসলে গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিএনপির সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক দলের উত্তরের সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের ইস্যুতে কিন্তু আজকে সরগরম ছিল দেশের রাজনীতি। এবং এই প্রসঙ্গে কিন্তু আজকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি যেটি বলেছেন যে পতিত শক্তির কোনো ষড়যন্ত্রী নির্বাচনে প্রভাব ফেলবে না। একই সঙ্গে তিনি যেটি বলেছেন যে আসলে মুসাব্বির হত্যাকাণ্ড একটি বিচ্ছিন্ন ঘটনা, এই ঘটনা নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। একই সঙ্গে আজকে সিইসি এএমএম নাসির উদ্দিন তিনি কিন্তু আসলে আপিল বুথ পরিদর্শন করেছে ইসিতে এবং তিনি সেখানে বলেছেন এবার দেশে কোনো পাতানো নির্বাচন হবে না। একই সঙ্গে তিনি বলেছেন যে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হবে। এবং আজকে সচিবালয় মন্ত্রী পরিষদ সচিব তিনি যেটি বলেছেন যে প্রশাসনের যে পক্ষপাতের অভিযোগ আনা হয়েছে এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এবং একই সঙ্গে আজকে একটু জানিয়ে রাখতে চাই, প্রার্থিতা ফিরে পাওয়ার যে দৌড়ঝাঁপ চলছে প্রার্থীদের, তার কিন্তু সময় আছে আর মাত্র একদিন, অর্থাৎ আপিল করার সময় শেষ হবে আগামীকাল। তো এই ছিল আজকের আলোচিত সংবাদ। আমরা যেহেতু নির্বাচনের সময় ঢাকার বাহিরের বেশ কিছু আসন নিয়ে কথা বলি, আজকে আমরা কথা বলতে চাই খুলনা বিভাগের একটি আসন নিয়ে। আমরা কথা বলবো সাতক্ষীরা যেহেতু 4টি আসন নিয়ে গঠিত, আমরা সাতক্ষীরা 2 আসনটি নিয়ে কথা বলতে চাই। সাতক্ষীরা 2 আসনটি মূলত সদর, পৌর এবং একই সঙ্গে সাতক্ষীরার যেই দেবহাটা রয়েছে সেই এলাকাগুলো নিয়ে কিন্তু সাতক্ষীরা 2 আসনটি গঠিত। যেহেতু এটি মূলত সদর আসন এবং সদর আসনের প্রতি কিন্তু জনগণের একটি বাড়তি নজর থাকে। এই আসনটির মোট জনসংখ্যা রয়েছে 6,55,978 জন, যেখানে মোট ভোটার রয়েছে 5,35,654 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,65,000 এবং নারী ভোটার রয়েছে 2,69,000 এবং তৃতীয় লিঙ্গের কিন্তু 4 জন ভোটার এখানে রয়েছে এবং নতুন ভোটার রয়েছে 19,941 জন। এই আসনের মোট ভোট কেন্দ্র রয়েছে 180টি। আসলে ঐতিহ্যগতভাবে এই আসনটিকে জামাতের জন্য একটি ঐতিহ্যগতভাবে তাদের একটি প্রভাবশালী আসন হিসেবে দেখা হয়। তবে এই আসনটি থেকে বিএনপির যিনি প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন আব্দুর রউফ সর্দার, তিনি আসলে কিন্তু বিএনপির জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন, কিন্তু আসলে দলীয় শৃঙ্খলা ভঙ্গের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে। অর্থাৎ তিনি আসলে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আসলে ইউপি ইলেকশন করেছেন, ইউনিয়ন পরিষদের নির্বাচন করেছিলেন। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু তাকে আবার ধানের শীষ প্রতীক দিয়েছে বিএনপি এবং জামাতের পক্ষ থেকে এখানে আসলে লড়ছেন মুহাদ্দিস আব্দুল খালেক। তিনি আসলে এই সাতক্ষীরা জেলার সাবেক জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং একই সঙ্গে কিন্তু আসলে তিনি খুলনা অঞ্চলের জামাতের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং এখানে হাত পাখার একজন প্রতিদ্বন্দ্বী রয়েছে মুফতি রবিউল ইসলাম। এছাড়াও জাতীয় পার্টির প্রার্থী রয়েছে
আশরাফুজ্জামান আশু। আমরা এই আসনটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে চাই। সেখানে আমাদের সহকর্মী রয়েছে, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। এই বাপ্পি, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে, যেহেতু এটাকে বলা হয় জামাত অধ্যুষিত একটি এলাকা, সেখানে বিএনপির কি হালচাল এবং আওয়ামী লীগের যেসব ভোট রয়েছে তা টানতে কারা এখন নির্বাচনের মাঠটাকে বেশি উত্তপ্ত রেখেছে, মাঠের সবশেষ হালচাল একটু আমাদের বলবেন। আমি এখন আছি সাতক্ষীরার শহীদ মিনারের সামনেই। সাতক্ষীরা নির্বাচনী হালচাল, সাতক্ষীরা চারটি আসনেই বিএনপি এবং জামাতের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে বলে আমরা ভোটারদের মাধ্যমে জানতে পেরেছি। তবে সাতক্ষীরা সদর আসনটি কিন্তু একটু ভিন্ন হবে, ত্রিমুখী লড়াই হতে পারে বলে মনে করছেন নির্বাচন বিশ্লেষক এবং সুশীল সমাজের মানুষ। সুশীল সমাজের মানুষের মতে এই আসনটি সব সময়ই জামাত অধ্যুষিত এবং জামাতের সংসদ সদস্য প্রার্থীরাই জয়ী হয়ে থাকে। তবে একটি বার জাতীয় পার্টির পক্ষে আব্দুল জব্বার জয়ী হয়েছিল নবম সংসদ নির্বাচনে। আমরা সেটার কারণেই এই আসনটিতে নিয়ে মানে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে বলে আমরা জানতে পেরেছি এখানকার ভোটারদের কাছে। এখানকার ভোটারদের মতে এই যে আসনটি যে পুনর্বিন্যাস হয়, দেবাটা উপজেলাটাকে এই সদর আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে, এতে করে আমাদের এই আসনটি নিয়ে জামাত যেরকম দাবি তাদের জয়ী হওয়ার পক্ষে, তেমনি এই আসনে এবারই প্রথম বিএনপির পক্ষে ধানের শীষ প্রতীকে প্রার্থী দিয়েছে। এই কারণেই প্রার্থী দেওয়ার কারণেই আব্দুর রউফ আশাবাদী তার এই আসনটি অবশ্যই বিএনপির পক্ষে চলে যাবে বলে তারা দাবিদার। এই ছিল সাতক্ষীরা দুই আসন নিয়ে সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ বাপ্পি আপনাকে। সহকর্মী বাপ্পি জানাচ্ছিলেন সাতক্ষীরা 2 আসনের নির্বাচনী হালচাল। আমরা খুলনা বিভাগের সাতক্ষীরা আসন নিয়ে কথা বলছিলাম। আমরা আবার একটু যেতে চাই খুলনা বিভাগে। আমরা সেখানে মাগুরার একটি আসন নিয়ে কথা বলতে চাই। মাগুরা যেহেতু 2টি আসন নিয়ে গঠিত, আমরা মাগুরা 1 আসনটি নিয়ে কথা বলতে চাই। এটি মূলত সদর উপজেলার 9টি এবং শ্রীপুর উপজেলা নিয়ে কিন্তু এই মাগুরা 1 আসনটি গঠিত। একটু জানিয়ে রাখতে চাই, এই আসনে মোট ভোটার রয়েছে 4,25,248 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,12,129 জন এবং নারী ভোটার রয়েছে 2,13,116 জন এবং এখানে তৃতীয় লিঙ্গেরও কিন্তু 3 জন ভোটার রয়েছে। এবং এই আসনটি আসলে একটু আমাদের দর্শকদের জানিয়ে রাখতে চাই, এই আসনটি হচ্ছে সেই আসন যে আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে, বিতর্কিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাকিব আল হাসান তিনি আসলে জয়ী হয়েছিলেন। তো এটি সেই আসন। এই আসনটি থেকে আসলে প্রতিদ্বন্দ্বিতা যারা করছেন, বিশেষ করে বিএনপির পক্ষ থেকে আসন থেকে লড়ছেন মোহাম্মদ মনোয়ার হোসেন খান। তিনি আসলে এই মাগুরা জেলা বিএনপির সাবেক সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং দাড়িপাল্লা প্রতীকে লড়বেন আব্দুল মতিন। তিনি আসলে এই মাগুরা জেলা জামাতের সাবেক সেক্রেটারি হিসেবে, আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং হাত পাখা প্রতীকে লড়ছেন নজরুল ইসলাম। তিনি আসলে এই ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ মাগুরা জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া এই আসনটি থেকে লড়বেন ডাক্তার খলিলুর রহমান গণ অধিকার পরিষদ থেকে, শম্পা বসু বাংলাদেশ সমাজতান্ত্রিক দল থেকে, কাজী রেজাউল হোসেন তিনি বাংলাদেশ কংগ্রেস থেকে লড়বেন, জাতীয় পার্টি থেকে একজন প্রার্থী লড়বেন, তিনি হচ্ছেন জাকির হোসেন। আমরা আসলে সে আসলে একটু মাঠের হালচাল সম্পর্কে জানতে চাই। আমাদের সহকর্মী লোটাস সেখানে রয়েছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই আসলে মাগুরা 1 আসনটি আসলে যেহেতু একটি আলোচিত আসন এবং আমরা জানি আসনটি থেকে যারা বের হয়ে আসেন তারা আসলে জাতীয় রাজনীতিতে একটি ভূমিকা রাখে, আসলে সেখানে নির্বাচনী হালচাল সবশেষ খবরাখবর কি রয়েছে আপনার কাছে একটু জানাবেন। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মাগুরা জেলা। আসলে এই জেলার মোট 4টি উপজেলা এবং 2টি সংসদীয় আসন। আমরা আজকে আছি মাগুরা যে 1 আসন সদর উপজেলায়। এই সদর এবং শ্রীপুর উপজেলা নিয়ে গঠিত আমাদের এই মাগুরা 1 আসন। এখানে আসলে মোট আপনারা যে দেখছিলেন যে মোট 8 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো আসলে আমরা ভোটারদের সাথে আমরা কথা বলেছি, আসলে তারা এমনটাই বলছেন যে এই আসলে 8 জন প্রার্থী হলো, কিন্তু এখন পর্যন্ত তারা ভাবছেন যে মোট বিএনপি এবং জামাত এই 2 প্রার্থীর মধ্যে কিন্তু
প্রতিদ্বন্দ্বিতা হবে। তা আমি ভোটাররা আসলে যেমনটি বলছিলেন যে এই আসনটিতে বিএনপির যিনি মনোয়ার খান আছেন তিনি ব্যক্তি ইমেজ তার ভালো এবং তিনি মানুষের বিপদে আপদে কিন্তু তিনি বিভিন্ন সময় সহযোগিতা করেছেন এবং তার দিকে এই ভোটাররা যারা আছে তারা আসলে সেই দিকে ঝুঁকবে বলে তারা আশা করছেন। এবং অন্যদিকে জামায়াতে কিন্তু আসলে পিছিয়ে তারা সুশৃঙ্খল ভাবে তারা বিভিন্ন পাড়া মহল্লায় তারা কাজ করছেন, নারী ভোটারদের কাছে যাচ্ছেন, তারা চেষ্টা করছেন নারী ভোটারদের কাছে। আসলে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে এই মাগুরাতে কিন্তু প্রতিটা গ্রামে প্রতিটা ইউনিয়নের সামাজিক দল আছে। সেই সামাজিক দলের কিন্তু সেই দলে কিন্তু জামায়াত, বিএনপি সহ অন্যান্য দলের কর্মীরাও সেখানে সেই সামাজিক দলে আছে। তো সেই সামাজিক দলের যে সিদ্ধান্ত মোতাবেকই কিন্তু আসলে সেই ভোট ব্যাংক গুলো আসলে কাজে লাগবে। তো এখানে যেটা ভোটার সহ সাধারণ মানুষ বলছে যে এই সামাজিক দলের প্রভাবটা আসলে বিএনপির বেশি। তো সেক্ষেত্রে আসলে বলা যায় বিএনপির কিছুটা ভোট ব্যাংক এই সামাজিক দলকে কেন্দ্র করে আসলে আসা যাওয়া করবে, ভোটের ফলাফল আসলে নির্ধারণ করবে। তো এই ছিল আমার কাছে মাগুরা 1 আসন থেকে নির্বাচনী হালচালের সর্বশেষ। লোটাস, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী লোটাস আসলে জানাচ্ছিলেন মাগুরা 1 আসনের প্রার্থীদের প্রতিশ্রুতি এবং ভোটারদের প্রত্যাশার সবশেষ খবরাখবর। খুলনা বিভাগের 2টি আসন নিয়ে কথা বললাম, এবার আমরা একটু যেতে চাই অন্য আরেকটি আসনে। আমরা রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ নিয়ে একটু কথা বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনটি নিয়ে কথা বলতে চাই। চাঁপাইনবাবগঞ্জ আমের রাজধানী খ্যাত এই চাঁপাইনবাবগঞ্জ 3 আসনটি মূলত এটি একটি সদর আসন এবং এই আসনটি কিন্তু একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি আসন হয়ে থাকে। এই আসনের জনসংখ্যা রয়েছে 6,52,650 জন, যেখানে মোট ভোটার রয়েছে 4,66,479 জন, যেখানে পুরুষ ভোটার রয়েছে 2,36,000 এবং নারী ভোটার রয়েছে 2,31,000 এবং এখানে মোট ভোট কেন্দ্র রয়েছে 172টি। এই আসনে বেশ কিছু হেভিওয়েট প্রার্থী আসলে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এখানে ধানের শীষ প্রতীকে লড়ছেন মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি আসলে মূলত বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন এবং একই সঙ্গে তিনি বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটু জানিয়ে রাখতে চাই, হারুনুর রশিদ কিন্তু ষষ্ঠ, সপ্তম, অষ্টম এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু জয়ী হয়েছেন এবং তাকে টেক্কা দেওয়ার জন্য লড়ছে জামাতের একজন হেভিওয়েট প্রার্থী নুরুল ইসলাম বুলবুল। তিনি কিন্তু আসলে ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি জামাতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য। একই সঙ্গে তিনি কিন্তু আসলে ছাত্র শিবিরের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি রাকসু নির্বাচনে জিএস হিসেবেও কিন্তু আসলে নির্বাচিত হয়েছিলেন। তো এই দুই প্রার্থীর মধ্যে মূলত আসলে একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এই আসন থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই আসনে লড়বে ট্রাক প্রতীকে গণ অধিকারের পক্ষ থেকে লড়বে মোহাম্মদ শফিকুল ইসলাম। একই সঙ্গে হাত পাখা প্রতীক নিয়ে লড়তে চাচ্ছেন মোহাম্মদ মনিরুল ইসলাম। তো এই আসনটি থেকে আসলে আমরা আরও বিস্তারিত জানতে চাই, যেহেতু একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস এই আসনে পাওয়া যাচ্ছে। জাহাঙ্গীর, আপনি সেখানে আছেন চাঁপাইনবাবগঞ্জ 3 আসন। আমরা একটু আপনার কাছ থেকে জানতে চাই, যেহেতু বিএনপি এবং জামাতের দুজনই হেভিওয়েট প্রার্থী সেখানে রয়েছেন, তো এখানে আসলে নির্বাচনের হালচাল কি সে আসনে একটু আমাদের জানাবেন বিস্তারিত। প্রচার প্রচারণা আর বিভিন্ন প্রতিশ্রুতি এবং নানা কর্মযজ্ঞের মধ্য দিয়ে নির্বাচনী কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে যে 3টি আসন, এর মধ্যে সবচেয়ে বেশি প্রতিদ্বন্দ্বিতার আভাস পাওয়া যাচ্ছে সদর 3 আসনে, যেখানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং 4বারের সাবেক এমপি হারুনুর রশিদ এবং দক্ষিণ ঢাকা দক্ষিণ মহানগর জামায়াতের আমির ও কেন্দ্রীয় ছাত্র শিবিরের সাবেক সভাপতি নুরুল ইসলাম বুলবুল, তারা দুইজনের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে। আরো 2জন প্রার্থী রয়েছেন গণ অধিকার পরিষদ এবং ইসলামী আন্দোলনে। তবে সবকিছু ছাপিয়ে আসলে তাদের মধ্যে আমরা তেমন কোনো নির্বাচনী কার্যক্রমে অংশ নিতে দেখিনি। সব মিলিয়ে আসলে বলা যায় 2জনের মধ্যেই মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে এবং হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। একদিকে অভিজ্ঞতায় আসলে অনেকটা এগিয়ে আছে হারুনুর রশিদ, অন্যদিকে বিভিন্ন সামাজিক এবং বিভিন্ন কর্মকাণ্ডে তরুণ প্রজন্মের ভোট নেয়ার জন্য অনেকটাই আসলে এদিক থেকে এগিয়ে থাকবেন নুরুল ইসলাম বুলবুল। তবে সব মিলিয়ে আসলে জাঁকজমকপূর্ণ এবং হাড্ডাহাড্ডি একটা লড়াইয়ের আভাস মিলছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর এখানে হতে পারে আওয়ামী লীগের ভোটার। আমরা দুই দলের বিভিন্ন প্রার্থী এবং তাদের সমর্থকদের মধ্যে দেখছি যে তারা আসলে আওয়ামী লীগের ভোটারদেরকে কাছে নেয়ার জন্য, তাদের ভোট নেয়ার জন্য বিভিন্ন প্রচারণা, বিভিন্ন আশ্বাস তাদেরকেও আসলে দিচ্ছে। এই আসনটি মূলত একটি গুরুত্বপূর্ণ আসন, বিশেষ করে জেলা সদর হওয়ার কারণে এই আসনে আসলে জামাতও আসলে চাইছে তারা এই আসনটি নেয়ার জন্য। পাশাপাশি যেহেতু কয়েকবারের এমপি হারুনুর রশিদ, তিনি চাইছেন এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে। তবে নির্বাচনী কার্যক্রমে আমরা দেখছি ছোট 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া এখন পর্যন্ত সুষ্ঠু এবং শান্তিপূর্ণ পরিবেশে এগিয়ে যাচ্ছে। রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে বলা হচ্ছে তারা আচরণবিধি সহ অন্যান্য বিভিন্ন কার্যক্রমের সব ধরনের প্রস্তুতি রেখেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতিও
তারা সেভাবে আসলে গুছিয়ে রেখেছে। তবে সবচেয়ে বড় থ্রেট এই মুহূর্তে আসলে এই আসনের জন্য, বিশেষ করে চাঁপাইনবাবগঞ্জ জেলার জন্য, যেটা হচ্ছে সীমান্তবর্তী এলাকা হওয়ায় বিভিন্নভাবে সীমান্ত দিয়ে অস্ত্র আসছে, সেই জায়গাটি আসলে বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী তারা বলছে যে যথেষ্ট মোকাবেলা করার জন্য তারা বিভিন্ন তৎপরতা অব্যাহত রেখেছে। সব মিলিয়ে তাদের যে কর্মযজ্ঞ এবং নির্বাচনী আচরণবিধির মধ্যে থেকে রিটার্নিং কর্মকর্তাও বলছে সুষ্ঠু, অবাধ এবং শান্তিপূর্ণ একটি নির্বাচন হবে। এর পাশাপাশি নির্বাচনী বিচারিক এবং অনুসন্ধানী যে টিম গঠন করা হয়েছে, সেখানে আমরা দেখেছি সদর সহ 3টি যে আসন, সেই 3টি আসনের জন্য 3 জন বিচারককে আসলে দায়িত্ব দেওয়া হয়েছে বিভিন্ন অনিয়ম এবং অনুসন্ধান করার জন্য। তো এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে নির্বাচনী কার্যক্রমের সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ জাহাঙ্গীর। জাহাঙ্গীর জানাচ্ছিলেন আসলে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের প্রার্থীদের কি প্রতিশ্রুতি রয়েছে এবং ভোটারদের কি প্রত্যাশা রয়েছে। ঋণ খেলাপির তালিকা থেকে কুমিল্লা 4 আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির নাম বাদ দিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হকের আদালত এ আদেশ দেন। আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। পরে তিনি জানান, বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হিসেবে চিহ্নিত হবেন এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। কুমিল্লা 4 আসনে এনসিপির নেতা হাসনাত আব্দুল্লাহ জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার 6টি সংসদীয় আসনে এখন নির্বাচনী আমেজ। প্রার্থীদের কাছে ভোটাররা তুলে ধরছেন উন্নয়ন বঞ্চিত, অপ্রাপ্তি আর নানা প্রত্যাশার কথা। ব্রাহ্মণবাড়িয়া থেকে হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। আমি এই মুহূর্তে আছি ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সিমরানকান্দি এলাকায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানবো। নদী খননের নামে এখানে লুটপাট হয়েছে। আমরা চাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন তারা যেন এই নদী প্রকৃতি নিয়ে কাজ করেন এবং এই তিতাস নদী নাব্যতা ফিরিয়ে দেওয়ার জন্য তারা যেন চেষ্টা করেন। আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে কোনো সরকারি মেডিকেল কলেজ নাই। এটা আমাদের সারা ব্রাহ্মণবাড়িয়ার যত আরাপার জনসংখ্যা যারা সাধারণ যারা আছে সবার একটা প্রাণের দাবি, এখানে একটা মেডিকেল কলেজ হোক, একটি শিশু পার্ক হোক, আর একটি কালচারাল কমপ্লেক্স যেটি ইতিমধ্যে হওয়ার কথা ছিল, প্ল্যানিং হয়েছে, এখনো পাস হয়েছে। এই কালচারাল কমপ্লেক্সটা যেন এখানে করার উদ্যোগ গ্রহণ করতে পারেন। যানজট নিরসনে আসলে কি করা যায়, এটা আশা করি রাজনৈতিক দলগুলো এবং যারা এই ভোটে জিতে আসুক তারা আশা করি এই ব্যাপারে ইশতেহারে রাখবেন। নাগরিককে ভালো রাখতে যে দেশের জীববৈচিত্র্য, পরিবেশগত অবকাঠামোগুলো সবগুলো সুনিশ্চিত করে যেন তারা একটা পরিবেশ বান্ধব সরকার গঠিত হয়। শহরের যে আইন শৃঙ্খলার দিনে দিনে যে অবনতি হচ্ছে, আগামী সরকারের কাছে আমি চাচ্ছি জোরালো আবেদন যাতে আইন শৃঙ্খলার যাতে দ্রুত উন্নতি হয়। এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজন। এরপর রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। সঙ্গেই থাকুন সময়।